একটু স্ক্রিন শেয়ার হলে বলবেন। হয়েছে কি? কেউ একজন একটু স্ক্রিন শেয়ার হলে বলবেন। হ্যাঁ, ওকে, হয়েছে। ঠিক আছে। তো হচ্ছে থার্ড যেটা আমি রেফারেন্সিং এবং সাইটেশন এবং রিলেটেড টার্মস ইন রিসার্চ। তো হচ্ছে এই জিনিসগুলো শেখানোর কারণ হচ্ছে কেউ যাতে ভুল না করে। এই জিনিসগুলো ভুল করলে আপনি হচ্ছে মনে করেন যে প্লেগারিজমের জন্য আপনাকে কেউ যদি আপনাকে চোর বলে আপনি কিছু বলতে পারবেন না, কিন্তু প্রথম প্রথম দেখা যায় যে অনেকে এই ভুলটা করে ফেলে বা রেফারেন্সিং ঠিক মতো করতে পারে না, বা হচ্ছে ভুল করে ফেলার কারণে হচ্ছে জিনিসগুলো অনেক প্রবলেম হয়। তো এই রেফারেন্সিং করতে অনেকে ম্যানুয়ালি করে, হাতে ধরে করে, ওয়ার্ডে করে। কিন্তু আমি একটা টুল শিখাবো, সেটা হচ্ছে মেন্ডেলি। আরো একটা পপুলার টুল আছে জোটেরও, বাট আমি ওটা শিখাবো না, আমি খালি মেন্ডেলি শিখাবো। এই মেন্ডেলি শেখানোর মাধ্যমে আপনি মোটামুটি সাইটেশন বা রেফারেন্সিং এর এই পুরো কাজটাই পারবেন। মানে জাস্ট মেন্ডেলি শিখায় হচ্ছে আমি প্রেফার করি, and আমি নিজেও মেন্ডেলি ইউজ করি। অন্যান্য গুলাও আছে যেগুলো আপনারা এক্সপ্লোর করতে পারেন, এটা শিখানো অত কঠিন কিছু না, বাট মেন্ডেলিটা আমি হচ্ছে শিখাবো কারণ আমি এটা রেফার করি। আর এটা খুবই ইজি টু ইউজ। আর এটার কিছু হচ্ছে বেনিফিট আছে যেগুলো আমি 4 নাম্বার লেকচারে প্রথমে বলে দিব। এন্ড এরপরে আপনার ডিসিশন যে মেন্ডেলি করবেন না, জোটেরও করবেন না, আদার যেগুলো আছে ল্যাটেক্স বা হচ্ছে আরেকটা কি আছে, ওয়ার্ডেই হচ্ছে রেফারেন্সিং মানে হচ্ছে করা যায়। তো তারপর হচ্ছে প্ল্যাগারিজম বললাম, যেটা চৌর্যবৃত্তি, এবং প্যারাফ্রেজিং। এই প্ল্যাগারিজম অ্যাভয়েড করার জন্য প্যারাফ্রেজিং করা লাগে। এই প্যারাফ্রেজিং এর ব্যাপারটা হচ্ছে যে 4টা ওয়ার্ড অন্য পেপার থেকে হুবহু আমার পেপারে লেখা যাবে না। এই প্যারাফ্রেজিং এর কিছু টুলস আছে, কুইলবোর্ড, গ্রামারলি, মেনি মোর, ফ্রি অনেকগুলো আছে। আর টেকনিক হচ্ছে যে কিছু জিনিস হচ্ছে টুলে ইউজ না করে ম্যানুয়ালি হচ্ছে প্যারাফ্রেজ করা ভালো। তো যাতে হচ্ছে একদম অর্থ চেঞ্জ না হয়ে যায়, এর জন্য কিছু টেকনিক আছে। তারপর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে গুরুত্ব মানে হচ্ছে টাইম সেভিং যে হচ্ছে লেকচার, সেটা হচ্ছে চ্যাট জিপিটি শিখাবো। তারপর আরো যে ইগুলো আছে মানে হচ্ছে এআই গুলো, রিসার্চের, যেমন সাইট এআই। তারপর হচ্ছে আরেকটা আছে হচ্ছে সেদিন আমি এক্সপ্লোর করতেছিলাম যে হচ্ছে আপনাকে পুরো জিনিসটা লিখে দেয়, আপনাকে জাস্ট রাইটিংটা আপনাকে হচ্ছে এডিট করে বসাতে হবে। তো এই পুরো ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। মেইনলি চ্যাট জিপিটি এবং হচ্ছে সাইট এআই দিয়ে আমার হচ্ছে অনেক মানে মানে কাজগুলো ইজি হয়। ইভেন ইভেন তারা লিটারেচার রিভিউ করে দেয়। তো এই ক্লাসটাতে আমি হচ্ছে 10 থেকে 13টা এআই টুলের ব্যবহার দেখাবো, যে এআই টুলগুলো ইউজ করে আপনি রিসার্চ অনেক ইজি করতে পারবেন, বা অনেক হচ্ছে লাইক টাইম সেভিং ব্যাপার হবে। যে কাজ আপনি মনে করেন ম্যানুয়ালি করলে 1 থেকে 3 দিন লাগবে, সেটা হচ্ছে আপনি 1 থেকে 3 ঘন্টাতেই হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো হচ্ছে এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আমি চলে আসবো টপিকে, রিসার্চ গ্যাপ খোঁজা, টপিক সিলেকশন খোঁজা এবং টাইটেল লেখা। এই ক্লাসটা দিয়ে আমি হচ্ছে ইন্ট্রোডাকশন পার্টে চলে গেলাম। এর মাঝখানে অনেকে বলবেন যে ভাই অ্যাবস্ট্রাক্ট কই? অ্যাবস্ট্রাক্ট শিখাই আমি সবার লাস্টে, যাতে পুরো কাজটার একটা সামারি আপনি নিজেই তুলে ধরতে পারেন। তো এরপরে হচ্ছে রিসার্চ প্রপোজাল এবং হচ্ছে ইন্ট্রোডাকশন, দুইটা একসাথেই লেখে ম্যাক্সিমাম লোকজন যদি রিসার্চ প্রপোজালের দরকার হয়। তো এটা হচ্ছে ইন্ট্রোডাকশন লেখার ক্লাস। তারপর লিটারেচার রিভিউ 2 ক্লাসে নেই, এক ক্লাসে মেইনলি আমি লিটারেচার রিভিউ কি, কেন করব, কিভাবে করবো এগুলো। আর পরের ক্লাসে দেখাই হচ্ছে লিটারেচার রিভিউ একটা করে, বা হচ্ছে একটা দুইটা স্যাম্পল পেপার নিয়ে তাদের লিটারেচার রিভিউ পার্টটুকু ডিটেলসে হচ্ছে ঘাটাঘাটি করে দেখাই, বা একটু ইনসাইট গুলো দেখানোর চেষ্টা করি যে কিভাবে একটা লেখলে বা ম্যানুস্ক্রিপ্ট আপনি কিভাবে লিটারেচার রিভিউ লিখবেন, একসাথে একটা পেপার বা দুইটা পেপার বা একের অধিক পেপার কিভাবে সাইটেশন করবেন, কিভাবে করলে জিনিসটা ভালো হয়। আর এই জিনিসগুলা কি মানে হচ্ছে একবার শিখাই দিলাম আপনি দেখেই শিখে যাবেন এমন না, বারবার লিখতে লিখতে হচ্ছে মানে স্কিল আপ হয়। তারপর হচ্ছে মেথোডোলজি পার্ট। মেথোডোলজি পার্ট হচ্ছে রিসার্চের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, কারণ হচ্ছে এর মাধ্যমে আপনি হচ্ছে পুরো রিসার্চটা কিভাবে করবেন, বা হচ্ছে কোন মেথডে করবেন। আর হচ্ছে এটার ক্ষেত্রে অনেক কিছুই হচ্ছে ব্যাপার আছে যে রিপ্রোডিউসেবল। আপনি মেথোডোলজি যদি আরেকবার কেউ আরেকভাবে ইউজ করে
না করতে পারে তাহলে তার ভ্যালু কমে যায়। তারপর হচ্ছে মেথোডোলজিক্যাল কিছু টেকনিক এবং স্যাম্পলিং, এই জিনিসগুলো নিয়ে। তো হচ্ছে 11-12 হচ্ছে মেথোডোলজির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, এবং হচ্ছে এর মাধ্যমেই হচ্ছে রিসার্চের আপনি অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট করে ফেললেন। এরপর হচ্ছে ডাটা কালেকশন, ডাটা অ্যানালাইসিস এবং ডাটা রিপ্রেজেন্ট, মানে ইন্টারপ্রিটেশন এন্ড ডাটা রেজাল্টে লেখা। তো ডাটা কালেকশন মেথড, বিভিন্ন মেথডের ডাটা কালেকশন, অন্যতম মেথড হচ্ছে সার্ভে, এবং সার্ভে করার জন্য আমাদের লাগে কোশ্চেন নিয়ে সেটা ডিজাইন করে একটা দেখাবো। তারপর হচ্ছে এখন আগে তো কোশ্চেন নিয়ে লাগতো, এখন হচ্ছে কিছু টেকনিক, যেমন গুগল ফর্মে আপনারা দেখবেন যে হচ্ছে আপনারা ও বন্ধু বন্ধু ওরা হচ্ছে গুগল ফর্ম দিচ্ছে বা সিনিয়ররা দিচ্ছে যে হচ্ছে এটা একটু ফিল আপ করে, এই ফিল আপ করার মাধ্যমে তারা হচ্ছে ডাটা কালেকশন করে। এবং কোবো টুলবক্স বলে একটা হচ্ছে সফটওয়্যার আছে যেটার মাধ্যমেও ডাটাটা কালেকশন করা যায়। এই গেল আমার ইন্ট্রোডাকশন এবং ফান্ডামেন্টাল স্কিল। তো এইখানে আমি কতটুকু পর্যন্ত আসি, মেথোডোলজি। মেথোডোলজির পরে আছে রেজাল্ট, ডিসকাশন এবং কনক্লুশন। এই জিনিসগুলো আমি একদম শেষে পড়াই, কারণ কি এই পার্টটুকুর পরে আমাদের চলে যেতে হয় স্ট্যাটিস্টিক্যাল কনসেপ্ট এবং অ্যাপ্লিকেশন ইন রিসার্চ। তো আমাকে অ্যানালাইসিস পর্বে হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করতে হতে পারে এবং কিছু সফটওয়্যারের মাধ্যমে ডাটা অ্যানালাইসিস করতে হয়, এবং এর জন্য পার্ট টুতে আমি স্ট্যাটিস্টিক্স, তো স্ট্যাটিস্টিক্স পড়াই হচ্ছে 6 লেকচারে। তো এই 6 লেকচারে ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স হচ্ছে কাভার করে। আর এটার সাথে আমি একটা কোর্স হচ্ছে রেকমেন্ড করি, সেটা হচ্ছে কোর্সেরার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স। তো আমি যদি কেউ ইন্টারেস্টেড হন তাহলে আমি হচ্ছে সেটা লিঙ্ক দিয়ে দিব, বা আপনারা কেউ কোর্সেরা যে ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স সার্চ দিলে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি সেটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন। তাও আমি হচ্ছে মানে হচ্ছে কোর্সের লিঙ্কটা দিয়ে রাখতেছি কোর্সেরা থেকে। হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু চেক করবেন। এটাই মেইনলি আমি হচ্ছে প্রেফার করি, বা হচ্ছে ইন্ট্রোডাকশনের জন্য এটা আমি হচ্ছে সাজেস্ট করি। তো এরপরে হইতেছে মানে যে কাজটা, সেই কাজটা হচ্ছে যে স্ট্যাটিস্টিক্স ভালো মতো বুঝার উপর অনেক কিছুই ডিপেন্ডেন্ট। যেমন হচ্ছে মানে ডাটা অ্যানালাইসিস কতটা ভালো হবে এবং কতটা হচ্ছে কারেক্ট হবে সেটা ডিপেন্ড করে হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল কনসেপ্ট। এর মানে এই না যে আমার একটা পেপারে স্ট্যাটিস্টিক্স লাগবে না মানে আমি স্ট্যাটিস্টিক্স শিখবো না। এখন হচ্ছে ম্যাক্সিমাম ভার্সিটির ম্যাক্সিমাম কোর্সেই স্ট্যাটিস্টিক্যালের বিগিনার বা হচ্ছে ফান্ডামেন্টাল কোর্স আর হচ্ছে রিসার্চ মেথোডোলজি কোর্স করানো হয়, এবং এই দুটাতে এই টপিকগুলোই থাকে। মানে হচ্ছে আপনি দেখবেন 90% কোর্সে এই স্ট্যাটিস্টিক্সের এই টপিকগুলোই থাকে, এবং এই টপিকগুলোই সবচেয়ে ইম্পর্টেন্ট। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এইটা, তারপর হচ্ছে এই যে টেস্টগুলো, এই হচ্ছে টেস্ট অফ সিগনিফিকেন্স, তারপর তারপর রিস্যাম্পলিং, অ্যানালাইসিস অফ ক্যাটাগরিক্যাল ডাটা, অ্যানোভা এবং মাল্টিপল কম্পারিজন। তো মাল্টিপল কম্পারিজন সম্পর্কে একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। মনে করেন যে করোনার ভ্যাকসিন মনে করেন করোনা আক্রান্তদের 100 জনরে দেওয়া হয়েছে। তো মাল্টিপল কম্পারিজনটা কি হবে, যে বিফোর আর আফটার। তো বিফোর কি ছিল, করোনা ছিল, করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে, আফটারে কি করোনা ঠিক হয়েছে নাকি। যদি ঠিক হয় তাহলে আমি বলতে পারি যে আমার ডাটা থেকে এই কম্প্যারিজন করে এই সিদ্ধান্তে আসা যায় যে এই ভ্যাকসিনটা কার্যকরী অথবা কার্যকরী না। তো এটা হচ্ছে রিসার্চের খুবই ভালো অ্যাপ্লিকেশন। তো এই জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তো হচ্ছে এই 6টা ক্লাসের প্রত্যেকটা ক্লাসই ইম্পর্টেন্ট, এবং হচ্ছে এটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স। এই টপিকগুলো এতবার এতভাবে লাগে যে আমার হচ্ছে লাইক প্রত্যেকটা জিনিসই হচ্ছে একদম মুখস্থর মতো হয়ে গেছে। এবং আমি লাস্ট 4 বছর ধরে এই স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স কোর্স মানে হাজারবার দেখছি। এই কোর্সটা একটা জেম, মানে হইতেছে এর থেকে ভালো কোনো কোর্সই হইতে পারে না স্ট্যাটিস্টিক্স এর উপর। সো আপনাদেরকেও এটা আমি সাজেস্ট করবো, এবং ম্যাক্সিমাম টপিকই কোর্সের থেকেই আসা। আমার স্ট্যাটিস্টিক্স এর ভার্সিটিতে দুইটা দুইটা কোর্স ছিল, এবং ওইখান থেকে শিখা আর এখান থেকে শিখা মেইনলি হচ্ছে এটা। আর হচ্ছে আমি একটা বই সাজেস্ট করতে পারি, সেটা মানে বেসিক বই, খুবই ভালো বই লেখা, সেটা আমি ক্লাস নেওয়ার সময় সাজেস্ট করবো। কেউ কি অনেক বেশি বোর্ড হয়ে গেছেন, আমি কি একটু মানে ব্রেক করব আপনাদের অ্যাটেনশনটা। এই পর্যন্ত মানে হচ্ছে পার্ট 2 পর্যন্ত আপনাদের কি কারো কিছু বলার আছে একটু শেয়ার করবেন।
হচ্ছে থটস। সজীব ভাই আপনিই করেন, বা কে মাইক অন করছেন সেই করেন। ভাই যে রিসার্চ সফটওয়্যার গুলা দেখাইলেন, মেন্ডেল না কি নাম, আহ, মেন্ডেলে। মেন্ডেলে, তো ভাই যে সফটওয়্যার গুলো আছে ওগুলো কি সবগুলাই মোটামুটি মানে সেম জিনিস, বা একটা শিখলে কি বাকিগুলোতে আমি হচ্ছে আচ্ছা, আমি একটা জিনিস বলি। ব্যাপারটা হচ্ছে যে রেফারেন্সিং সফটওয়্যার শেখা খুব বেশি কোনো স্কিলের ব্যাপার না। আমি মনে করি এটা 30 মিনিটের একটা ইউটিউব ভিডিও দেখলেই হয়ে যাবে। আর হচ্ছে মানে এখন এটা এক একজনের কমফোর্ট জোন। কেউ হচ্ছে মাইক্রো উইন্ডোজ চালায়, কেউ হচ্ছে ম্যাকবুক চালায়। এখন যে যেটাতে ইজি মনে করে এইটাই। তো হইতেছে সবগুলাই শেখা যায়, এটা এমন কোনো কঠিন না। আমি আমি মেন্ডেলের জোটেরও দুটাই পারি। তো এটা আপনার ইচ্ছা। বুঝতে পারছি। আর কেউ? আর কেউ কিছু বলবেন? তাহলে আমি পার্ট 3 তে চলে যাই। পার্ট 3 হচ্ছে এক্সেল এবং এসপিএসএস ফর ডাটা অ্যানালাইসিস। তো এইখানে ডাটা অ্যানালাইসিসে খুবই অ্যাডভান্স টপিকে যাব। জানি না আপনারা কতটুক হইতেছে মানে হচ্ছে কনজিউম করতে পারবেন, বাট আমি হচ্ছে 2টা রেফারেন্স কোর্স দিয়ে দিব কোর্সেরা থেকেই। তো আমার কোর্স যদি একদমই হইতেছে আপনারা ফলো না করতে পারেন, কাইন্ডলি ওই 2টা কোর্স দেখে নিবেন। বা কেউ যদি বাংলায় চান, এগুলো টপিক আজকাল বাংলাতেও ইউটিউবে আছে, আমি ইউটিউবের 2টা কোর্স দিয়ে দিব। বাট আপনাদের এই টপিকগুলো ফলো করতে হবে। তো প্রথম কথা হচ্ছে এক্সেলের আমি ক্লাস নিব 4টা, এসপিএসএস এর 2টো। তো মোটামুটি এক্সেলের 4টা ক্লাসই মোর দেন এনাফ যদি ঠিক মতো আপনারা ফলো করতে পারেন। তো প্রথম হচ্ছে আমি বেসিক এক্সেল শিখাই দিব, যে হচ্ছে এক্সেলের ইন্টারফেসটা কেমন, কিভাবে কাজ করতে হয়, কোন জায়গায় কি আছে, মানে জাস্ট হচ্ছে একটু মানে জ্যাম আপ করে আপনাদের হচ্ছে রেডি করবো। আচ্ছা, একটা কথা, মিটিং হচ্ছে আর 15 মিনিট আছে। হচ্ছে মিটিংটা যদি শেষ হয়ে যায় আমি আরেকটা লিঙ্ক দিব, আপনারা কাইন্ডলি ওই লিঙ্কটাতে আবার জয়েন করবেন। তো প্রথম জ্যামিং আপ শেষে তারপর হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স উইথ এক্সেল। তো এইটা হচ্ছে মানে অনেক ইম্পর্টেন্ট, কারণ হইতেছে দেখেন, আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে আজকে চ্যাম্পিয়ন্স লিগের হচ্ছে ফাইনালে বার্সেলোনা ইন্টারের খেলায় কে জিতছে, আপনি বলতে পারবেন। তারপর বলতে পারবেন কতগুলা হচ্ছে তো দেখবেন যে ফুটবল খেলায় পাশাপাশি দুইটা হচ্ছে দিয়ে রাখে, যে কে কয়টা হচ্ছে অন টার্গেট শট নিছে, দুইটা কে হচ্ছে কত পার্সেন্ট পজিশন ধরে রাখছে বলের। তো এটা হয়তো বা খেয়াল করছেন। তো এই যে কম্প্যারিজন বা এইটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, যে স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে আপনি তুলনা করতে পারেন বা হচ্ছে বিভিন্ন জিনিস করতে পারেন। তো এই জিনিসটা হচ্ছে মানে হইতেছে দেখাবো। থার্ড ক্লাস হচ্ছে ডাটা ভিজুয়ালাইজেশন এন্ড অ্যানালাইসিস। তো ডাটা যে রিসার্চে খালি অ্যানালাইসিস করলেই হবে না, সেটা খুব সুন্দর মতো ভিজুয়ালাইজ করতে হবে। সুন্দর মতো হইতেছে মানে যাতে একবার দেখেই ডাটা থেকে কিছু ইনফরমেশন ভিউয়ার এক্সট্রাক্ট করতে পারে, বা এটা যাতে ইজি টু আন্ডারস্ট্যান্ডিং হয়, মানে আন্ডারস্ট্যান্ড হয়, সেই জিনিসগুলো আমি হচ্ছে করবো। আর কিছু হচ্ছে অ্যাডভান্স অ্যানালাইসিস দেখাবো, এগুলো হচ্ছে লাইক কাজের সময় লাগে। তো এরপর হচ্ছে 2টা লেকচারে এসপিএসএস করব। এসপিএসএস এ হচ্ছে একটা ডাটা সেট, সার্ভে ডাটা সেট আমি রেডি করে দিব, এবং এটা রেডি করতে যা যা টপিক আসে সব হচ্ছে আমি ডিটেলসে নিয়ে আসবো প্রথম ক্লাসে। আর দ্বিতীয় ক্লাসে এই যে অ্যাডভান্স কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস, সেগুলো হচ্ছে আমি এসপিএসএস এও চালাবো, এবং কিছু এসপিএসএস মানে অ্যানালাইসিস গুলো যেগুলো ইউনিক বা সুন্দর হয় সেগুলো আমি বলবো। এরপর আমি একটা ইম্পর্টেন্ট কাজ করব, সেটা হচ্ছে যে কোন অ্যানালাইসিস গুলো এক্সেলে চালাবেন এবং কোন অ্যানালাইসিস গুলো এসপিএসএস এ চালাবেন, কোন সময় কোন অ্যানালাইসিস চালাবেন, এই জাতীয় ইম্পর্টেন্ট লেকচারটা হচ্ছে দিব, বা এই জাতীয় ইম্পর্টেন্ট একটা ক্লাস নিব। এর মাধ্যমে আপনারা হচ্ছে ম্যাথোডোলজি ঠিক করে ডাটা অ্যানালাইসিসটা করে ফেলতে পারবেন। তো এটা খুবই ইম্পর্টেন্ট হচ্ছে পার্ট 3টা মেইনলি হচ্ছে সফটওয়্যারের কাজ। এর জন্য বেশি ক্লাস নিব না, জাস্ট হচ্ছে 21 থেকে 26, মানে 4টা এক্সেল আর 2টা হচ্ছে এসপিএসএস এর 6টা ক্লাস নিব।
এই ৬ টা ক্লাস একদম মাস্ট। এই ৬ টা ক্লাসে আমাকেও খুবই এফোর্ট দিতে হয়। মানে হিউজ এফোর্ট দিতে হয়। প্রত্যেকটা এক্সেলে রেডি করা, লেকচার রেডি করা এবং হচ্ছে সবগুলো হচ্ছে ঠিকঠাক মতো ক্লাস নেওয়া। এই ৬ টা লেকচারের জন্য আমাকে খুবই এফোর্ট দিতে হয়। তাই আমি আশা করব যে আপনারা হচ্ছে এই ৬ টা ক্লাস নিজেদের ফুল কমিটমেন্ট দিবেন। আগে হচ্ছে এক্সেল রেডি করে রাখবেন, তারপরে এসপিএসএস ইনস্টল দিয়ে রাখবেন। যদিও আমি ইনস্টল দেওয়া দেখাবো এসপিএসএসটা, এক্সেলটা ইনস্টল দেওয়া দেখাবো না, কারণ এক্সেল হচ্ছে পেইড সফটওয়্যার এবং হচ্ছে পেইড সফটওয়্যার আমার কাছে নাই। আমি ক্র্যাক ভার্সন ইউজ করি, আপনারাও ক্র্যাক ভার্সন ইউজ করবেন। তো হচ্ছে আপনার ক্র্যাক ভার্সনটা যে কোনোভাবে হচ্ছে ইনস্টল দিয়ে রাখবেন। তো এই গেল হচ্ছে সফটওয়্যারের কাজ। এরপর হচ্ছে ফাইনালাইজেশন অ্যান্ড রাইটিং অ্যান্ড পাবলিকেশন। তো ফাইনালাইজেশন কি, আমি ডাটা অ্যানালাইসিস করলাম, ডাটা অ্যানালাইসিস করে রেজাল্ট ইন্টারপ্রেট করবো যে এই অ্যানালাইসিসের পরে এই রেজাল্ট আসছে। তারপর হচ্ছে ডিসকাশন কনক্লুশন করব, তারপর হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট রাইটিং অ্যান্ড গেটিং রেডি ফর রিভিউ। তো ম্যানুস্ক্রিপ্ট রাইটিং শেখানোর কি আছে, ম্যানুস্ক্রিপ্ট রাইটিং শেখানোর আছে কিছু জিনিস আপনারা শুরুতে না করে নিলে আপনাদের কাজ অনেক বেড়ে যায়। প্রথমটা হচ্ছে ম্যানুস্ক্রিপ্টের টেবিল অফ কন্টেন্ট। তো টেবিল অফ কন্টেন্ট যদি ঠিকঠাক মতো শুরু করেন এবং ঠিকঠাক মতো হেডিংস হেডিংস দেন বা হচ্ছে অর্গানাইজ করেন, দেখবেন কাজ অনেক দ্রুত হয়ে যায়। কিন্তু যদি ভুল করেন তাহলে হচ্ছে খুবই হেক্টিক এবং নিজে অনেক কাজ ম্যানুয়ালি করতে হবে। তারপর হচ্ছে এই যে বললাম শুরুতেই যে অ্যাবস্ট্রাক্ট লেখা, পিয়ার রিভিউ। পিয়ার রিভিউ হচ্ছে আপনার ফিল্ডের তিনজন এক্সপার্ট আপনার পেপারটা রিভিউ করে এবার কিছু কমেন্ট দিবে এবং ফাইনাল পাবলিকেশন স্টেপ, কিছু স্টেটমেন্ট দেওয়া লাগে, কিছু কমিটমেন্ট দেওয়া লাগে, কিছু কথাবার্তা দেওয়া লাগে সেটা। এখন আমাকে একটা জিনিস বলবেন যে আপনাদের কি কোনো কিছু মনে হয়েছে যে এর মধ্যে বাদ গেছে বা হচ্ছে ইনক্লুড করলে ভালো হয়? ভাই, পাবলিশিং। হ্যাঁ, পাবলিকেশন, এই যে ফাইনাল পাবলিকেশন স্টেপে আমি বলবো। আচ্ছা আচ্ছা, ওকে। এই যে আমি মার্ক করে দিছি, এই জায়গাতে আমি বলবো পাবলিশিং কিভাবে করবেন এবং এটা হচ্ছে কিভাবে হচ্ছে শোকেস করে রাখবেন, কিভাবে আপনার সিভিতে ইউজ করবেন, কিভাবে হচ্ছে আপনি লাইক জিনিসটা ইউজ করবেন। আর আরেকটা জিনিসও আমি লাস্ট ক্লাসে বলি, সেটা হচ্ছে থিসিস এবং পেপার দুইটা কিভাবে হচ্ছে ডিফারেন্সিয়েট করবেন। কিভাবে যদি আপনি একটা থিসিস লেখেন, থিসিসটা পরে পেপারে পাবলিশ করার ট্রাই করেন, মানে সেই জিনিসটাও আমি দেখাই দিব। এই জিনিসগুলো আমি ফাইনাল ক্লাসে একটু হইতেছে ফাইনালাইজেশন করি বা হচ্ছে কিছু কনসেপ্ট দিয়ে রাখি। এরপর হচ্ছে আপ টু ইউ। আপ টু ইউ মানে আপনি হচ্ছে এরপর আপনার মতো করে হচ্ছে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, রিসার্চ হচ্ছে কোনো সময় এরকম না যে হচ্ছে আমি যা যা বললাম এইভাবে ফলো করলে আপনি লিখে ফেলতে পারবেন। রিসার্চ করা হয় একটা একজনের সুপারভাইজেশনে, সেটাই সবচেয়ে ভালো। আমি যখন শুরুতে রিসার্চ করছি আমার সুপারভাইজেশনে আমার টিচার ছিল। তো তাছাড়াও নিজে নিজে করলেও কয়েকজনকে নিয়ে বা হচ্ছে এক্সপার্ট বা কারোর সাথে হেল্প নিয়ে শুরুটা করা উচিত, যাতে ঠিকঠাক মতো করা যায় এবং আস্তে আস্তে নিজে একজন এক্সপার্ট হয়ে যাওয়া। এবং এই জিনিসটা হচ্ছে রিসার্চ করতে করতে ভালো শেখায়। একদিনে কেউ মানে সুন্দর একটা লিটারেচার রিভিউ লিখতে পারবে না, বাট সে যদি 10-12 দিন লেখে বা 10-12 বার লেখে, কেউ যদি বারবার রিভিউ এর পরে রিভিউয়াররা কিভাবে চায় যে মেথোডোলজিটা লেখা হোক সেটা বুঝে লিটারেচার রিভিউ লেখে, খুবই সুন্দর করে একটা হচ্ছে লিটারেচার রিভিউ লিখতে পারবে। সো প্র্যাকটিস, এখানে প্র্যাকটিস আর বারবার কাজ। তো কোর্স ইনস্ট্রাক্টর হচ্ছে আমি, আর আমার সাথে থাকবে ফ্যাসিলিটেটর হচ্ছে আশিকুল। ও হচ্ছে আজকে নেই কিন্তু অন্যান্য দিন থাকবে, ও আপনাদের হেল্প করবে। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু নিয়ে হেল্প করলে ডোন্ট ফিল হেজিটেড টু কন্ট্যাক্ট উইথ মি অথবা আশিক। তো দুইজনই আমরা আছি হেল্প করার জন্য। এবং আরো একজন কো ফ্যাসিলিটেটর আছে যার নাম হচ্ছে প্রাঞ্জল বণিক সহিষ্ণু, ওও আমাদের হেল্প করবে। আর হচ্ছে কোর্সের টাইমলাইন হচ্ছে মে থেকে জুন, এই 2 মাস 30টা ক্লাস হবে, এই 30টা লেকচার। সো আমি চাই যে আমি যে কমিটমেন্টটা দিচ্ছি কোর্সে এবং এটা পুরোটা একটা ফ্রি কোর্স এবং হচ্ছে এইখান থেকে আমার বা আপনার হচ্ছে আর্থিক কোনো বেনিফিট হওয়ার কোনো চান্স নেই, বাট যেটা চান্স আছে যে আপনারা যতটুকু পারেন নলেজটা নিয়ে রাখতে পারেন এবং আমি আমার ট্রাই করব যে নলেজটা দেওয়ার। হচ্ছে আমি জানি যে আপনারা স্টুডেন্ট হিসেবে প্রচন্ড বিজি, আমিও অ্যাজ এন এমপ্লয়ি হিসেবে প্রচন্ড বিজি। এর মধ্যেও কিছু ক্লাস দেখবেন হয়তো বা ক্যান্সেল করা লাগতে পারে, আনঅ্যাভয়েডেবল সিচুয়েশন হবে, বিজি থাকতে পারি,
ঝড় বৃষ্টি হইতে পারে, আপনিও একদিন বিজি থাকতে পারেন, ক্লাস মিস দিতে পারেন, বাট আমি চাই যে 30টা ক্লাসে আপনারা কমিটেড থাকেন। এটাই। এখন আমি যে জিনিসটা করব, যে আমি আমার মেইন ক্লাসে চলে যাব। তো এই লিঙ্কটা আর বেশিক্ষণ নাই। তো ক্লাস লিঙ্কটা যদি শেষ হয়ে যায় তাহলে আমি আবার দিব, এবং হচ্ছে এর মানে আবার ওটাতে জয়েন করবেন। তো আমার স্ক্রিনটা দেখতে পারতেছেন কিনা একটু বলবেন। স্লাইড তো দেখা যাচ্ছে না? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে। তো আচ্ছা, এখানে আমি একটা জিনিস হচ্ছে জিজ্ঞেস করি সবাইকে, যে ট্রিপল হেলিক্স মডেল হিসেবে জানেন কিনা? কেউ কোনো আইডিয়া আছে? আচ্ছা, যদি না থাকে আমি তাহলে বলি। মনে করেন একজন রিসার্চ করতেছে একটা ল্যাবে বা হচ্ছে একটা ভার্সিটিতে। তো হইতেছে ধরেন জগদীশ চন্দ্র বসু। জগদীশ চন্দ্র বসু যে কাজটা হচ্ছে করলো, সেই কাজটার পরে গভর্নমেন্টের কিছু রুলস থাকে, রেগুলেশন থাকে, সেইটা ফলো করে সেই ইন্ডাস্ট্রিতে আনলো। যেমন ধরেন রেডিও, রেডিও একাডেমিয়াতে জগদীশ চন্দ্র বসু এবং হচ্ছে মার্কনি দুজনে আলাদাভাবে করছে, কিন্তু গভর্নমেন্ট রুলে জগদীশ চন্দ্র বসু আটকে গেছে। কেন? সে পেটেন্ট নেয় নাই। এই যে পেটেন্ট নেওয়ার বা দেওয়ার রুল, এইটা এক এক দেশে এক এক রকম। তো পৃথিবীর অনেক কিছুতে অনেকের পেটেন্ট নেওয়া আছে, জানেন ছাতার একটা পেটেন্ট আছে। তারপর হচ্ছে এই যে লাইট, বৈদ্যুতিক বাতি, এটার পেটেন্ট কার জানেন? টমাস আলভা এডিসনের। তো সেরকম রেডিওরও পেটেন্ট হচ্ছে মার্কনির। তারপর হচ্ছে মার্কনি এই পেটেন্টটা নেওয়ার পরে সে ইন্ডাস্ট্রিতে রেডিওর হচ্ছে বাণিজ্যিক ব্যবহারটা জন্য সেই করছে। তো আমরা রিসার্চ কেন করি, এবং এই ট্রিপল হেলিক্স মডেলটা কি? ট্রিপল হেলিক্স মডেল হচ্ছে প্রথমে একটা কিছু আবিষ্কার হবে, কিছু রুলস রেগুলেশনের মাধ্যমে সেটা ইন্ডাস্ট্রিতে যাবে। তো এই যে ইন্ডাস্ট্রিতে আসার পর রেডিওটা আবিষ্কার হয়েছে কেন? রেডিওটা ইন্ডাস্ট্রিতে এসে আমাদের কি উপকার হয়েছে? আমাদের লাইফ কন্ডিশনটা অনেক বেটার করছে। আগে যে ইনফরমেশন হচ্ছে ঢাকা থেকে খুলনা যেতে 10 দিন লাগতো, সেই জিনিসটা সাথে সাথে যাওয়া যাচ্ছে। তো রিসার্চের মাধ্যমে আমরা নিউ নলেজ গেইন করি, নিউ নলেজের মাধ্যমে আমরা একটা ইনোভেশন করি, এই ইনোভেশনটা একটা প্রোগ্রেস আনে এবং বেটার লাইফ কন্ডিশন আনে। তো প্রত্যেকটা রিসার্চের মানে হচ্ছে সাইড থেকে দেখলে মনে হবে যে এটা কেন করতেছে, বাট আলটিমেটলি এটা আমাদের লাইফ কন্ডিশন বেটার করে। এটাই আমি বুঝাতে চাচ্ছি ট্রিপল হেলিক্স মডেল। তো আপনি যখনই যে কোনো একটা রিসার্চ করবেন, সেই রিসার্চের আলটিমেট যদি হয় লিভিং কন্ডিশন বেটার করার, তাহলে হচ্ছে সেটা একটা ভালো রিসার্চ। তো হইতেছে আমি আমার পেপারটা দেখাই, এবং এখানে আমি এই যে যে কথাটা বললাম সেটা একটু বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে? একটু আমার স্ক্রিন শেয়ার হয়েছে কিনা দেখেন। হয়েছে? মানে কলেরার হচ্ছে এই ছবিটা আসছে ম্যাপের। জি ভাই। ওকে। এইটা হচ্ছে আমার পেপার। এই পেপারটাতে হচ্ছে আমি মেশিন লার্নিং এর কয়েকটা হচ্ছে মডেল নিয়ে কম্পেয়ার করছি, যে আমন রাইস কিরকম হবে করবে। হইতেছে যে ফুড সিকিউরিটি ব্যাপারটা তো জানেন, যে 2030 সালে এবং 50 সালে আমাদের দেশের খুবই গুরুত্বপূর্ণ অঞ্চল দুইটা হচ্ছে মানে হচ্ছে ডুবে যাবে। তার মধ্যে বরিশাল বিভাগের অনেক জায়গা আছে এবং উপকূলবর্তীয় কিছু জায়গা আছে, মানে নিচু ভূমি যেগুলো। তো ধানি জমি অনেকগুলো নষ্ট হবে এবং জনসংখ্যা বাড়বে। আমাদের ফুড সিকিউরিটির জন্য আমাদের ভবিষ্যতে ধান কিরকম হবে, এটা হচ্ছে আমি মেশিন লার্নিং এ হইতেছে প্রেডিকশন করছি। এর মাধ্যমে আমরা ফুড সিকিউরিটি সম্পর্কে জানতে পারবো, এবং ফুড সিকিউরিটির মাধ্যমে জানতে পারলে আমরা হইতেছে খুব সুন্দরভাবে হইতেছে মানে ডিসিশন নিতে পারবো বা পলিসি নিতে পারবো, পরিকল্পনা করতে পারবো। এই যে এটার মাধ্যমে আমাদের ফুড সিকিউরিটিটা এনশিওর হবে এবং কেউ না খেয়ে মরবে না। সো এরপরে হচ্ছে আমি আবার আমার স্লাইডে চলে যাব। সো জানি এই কাজটা বোরিং এবং বারবার করতে হয়, বাট কিছু করার নেই, একবার স্লাইড একবার ওইখানে যেতে হয়। তো ট্রিপল হেলিক্স মডেলের পরে আমি যে জিনিসটি করব, যে একটা রিসার্চকে আমি কিভাবে বলতে পারি গুড ওয়ান। আপনারা একটু বলেন তো, আপনারা কি কি দেখে বলেন যে একটা রিসার্চ হচ্ছে খুবই ভালো, বা লাস্ট কোনো একটা গবেষণা আপনাকে বলছে ওয়াও অ্যামেজিং, বাট কেন বলছেন এটা একটু বলেন তো। আচ্ছা, এটা একটু কেউ ভাবতে থাকেন, ততক্ষণে আমি হচ্ছে এই মিটিংটা শেষ করে নতুন একটা মিটিং দিই। আমি যখন নতুন মিটিং আসবো তখন আপনাদের থেকে
এটা শুনবো।